সিরিয়ায় শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় একে অপরকে দোষারোপ করছে সরকার ও বিরোধী পক্ষ। আলেপ্পোর দুটি শহর দখলে নিল সরকারি বাহিনী। ফিলিস্তিনের আল কুদসে সংঘর্ষে এক ইসরায়েলি পুলিশ ও ৩ ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরে ইইউ এর অর্থায়নে গড়ে ওঠা ২৪টি স্থাপনা গুঁড়িয়ে দিল তেল আবিব। ভারতে আরও হামলা হতে পারে, জামাত উদ দাওয়ার হুঁশিয়ারি। পাক সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তাদের সঙ্গে কাজ করবে নয়াদিল্লি। এবং জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে অগ্রগতির দাবি ভারতীয় প্রতিষ্ঠানের। যুক্তরাষ্ট্রের দৈহিক সংসর্গে জিকা সংক্রমণের খবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। সিরিয়ার ৫ বছরের সংঘাত অবসানে জেনেভায় শুরু হওয়া শান্তি আলোচনা স্থগিত করেছে জাতিসংঘ। আলোচনা ভেস্তে যাওয়ার জন্য একে অপরকে দোষারোপ করেছে সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ। তবে আলোচনা ব্যর্থ হয়নি উল্লেখ করে আগামী ২৫ ফেব্রুয়ারি আবারও আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। আলোচনাকে ফলপ্রসূ করতে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ অন্যান্য বিশ্ব শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সিরিয়া সংকট নিরসনে জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় গত ২৯ জানুয়ারি শুরু হওয়া শান্তি আলোচনায় সরকার পক্ষের প্রতিনিধিরা যোগ দিলেও বিরত থাকেন বিরোধী পক্ষের প্রতিনিধিরা। পরে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের অনুরোধে দুদিন পর আলোচনায় যোগ দেন সৌদি সমর্থিত সিরিয়ার উচ্চ মধ্যস্থতাকারী কমিটি HNCর প্রতিনিধিরা। তবে সিরিয়ায় রাশিয়া সমর্থিত আসাদ বাহিনীর আগ্রাসন বন্ধ না হলে সরকারের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়ে দেয় তারা। এ অবস্থায় নানা আশঙ্কা আর অনিশ্চয়তার মধ্যে আলোচনা চলতে থাকলেও শেষ পর্যন্ত তাতে তেমন কোনো অগ্রগতি না হওয়ায় বুধবার আলোচনা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় জাতিসংঘ। আলোচনা ব্যর্থ হয়নি উল্লেখ করে এ মাসের ২৫ তারিখ থেকে আবারও নতুন করে শান্তি আলোচনা শুরু হবে বলে জানান সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডি মিস্তুরা। আলোচনাকে ফলপ্রসূ করতে হলে আমাদের আরো অনেক কাজ করতে হবে। শুধু জাতিসংঘের একার পক্ষে এই শান্তি আলোচনায় অগ্রগতি আনা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া সহ অন্যান্য বিশ্ব শক্তিগুলোকেও বেশি করে এতে ভূমিকা রাখতে হবে। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য সৌদি আরব, কাতার এবং তুরস্ক দায়ী বলে অভিযোগ করেছেন সরকার পক্ষের প্রতিনিধিরা। সেই সঙ্গে রিয়াদের উদ্দেশ্য বাস্তবায়নেই সিরিয়ার বিরোধী পক্ষের প্রতিনিধিরা আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে বলেও মনে করেন তারা। তাদের আগে থেকে উদ্দেশ্য ছিল আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়া। আমরা আগেই সেটি আঁচ করতে পেরেছিলাম। আলোচনা থেকে বের হয়ে এসে বিরোধী প্রতিনিধিরা প্রকান্তরে সৌদি আরব, কাতার এবং তুরস্কের উদ্দেশ্যকেই বাস্তবায়ন করেছে। অন্যদিকে সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহী এবং সাধারণ মানুষের উপর আসাদ বাহিনীর আগ্রাসন এবং রুশ বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত শান্তি আলোচনায় আর যোগ দেবে না বলে জানিয়েছে সৌদি সমর্থিত HNC। যুদ্ধবিরতির জন্য শান্তি আলোচনা শুরু হয়, অথচ এ সময়ও আসাদ বাহিনী এবং রাশিয়া সিরিয়ার স্কুল, বাজার, হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে গেছে। এসব হামলায় প্রতিদিনই সাধারণ মানুষকে প্রাণ দিতে হয়েছে, এখনো হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, এসব বন্ধ না হওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় আর অংশ নেব না আমরা। যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য আসাদ বিরোধী বিদ্রোহীদের উপর রাশিয়ার অব্যাহত বিমান হামলাকে দায়ী করেছে। বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কার্বি বলেন, এটা এখন প্রমাণিত যে সিরিয়ায় IS দমনের নামে বিমান হামলা শুরু করলেও রাশিয়ার আসল উদ্দেশ্য আসাদ বিরোধী বিদ্রোহীদের ঘায়েল করে আসাদের হাত শক্তিশালী করা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। রাশিয়ার বিমান বাহিনীর সাহায্যে সিরিয়ার আলেপ্পো প্রদেশের দুটি শহর বুধবার নিজেদের দখলে নিয়েছে সরকারি বাহিনী। সরকারি বাহিনীর হামলার ফলে বিদ্রোহীদের অস্ত্রসহ রসদ পরিবহনের সব পথ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিদ্রোহী নেতারা। এদিকে সিরিয়ার সরকার রাজনৈতিকভাবে দেশটির সংকটের সমাধান চায় না উল্লেখ করে বেসামরিক এলাকা থেকে অবরোধ উঠিয়ে নিতে আসাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আলেপ্পো প্রদেশের উত্তরাঞ্চলীয় নুব্বুল ও আল জাহরা গ্রাম নিজেদের দখলে নিতে বুধবার বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল যুদ্ধ হয়। রুশ বিমান হামলার সহায়তায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী গ্রাম দুটি পুনরুদ্ধার করে সেখানে অবরুদ্ধ ৬০,০০০ বাসিন্দাকে মুক্ত করে দেয়। আসাদ অনুগত শিয়া অধ্যুষিত ওই দুটি গ্রাম ৩.৫ বছর বিদ্রোহী ও জঙ্গি গোষ্ঠী আল কায়দা সমর্থিত আল নুসরা ফ্রন্টের দখলে ছিল।
সরকারি বাহিনীর শক্তিশালী অবস্থানের ফলে তুরস্ক থেকে আলেপ্পো পর্যন্ত বিদ্রোহীদের রসদ পরিবহনের পথটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করে বিদ্রোহী নেতারা। এর আগে সিরীয় সেনারা উত্তর ও পূর্বাঞ্চলীয় আরও কয়েকটি গ্রাম নিজেদের দখলে নেয়। বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সরকারি বাহিনীর এরূপ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি অভিযোগ করেন, সিরিয়ায় শান্তি ফেরাতে আলোচনার মাধ্যমে সমঝোতার পরিবর্তে সামরিকভাবেই সবকিছু সমাধান করতে চায় দামেস্ক। সিরিয়ার এই অস্থিতিশীল পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে সেখানকার শিক্ষা ব্যবস্থা। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী গত 5 বছরের গৃহযুদ্ধে দেশটির অন্তত 5,000 শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 1 বছরের মাথায় দেশটির শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনে, বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক সহায়তা কামনায় এক দাতা সম্মেলনের আয়োজন করেছে ব্রিটেন। সেখানে দাতারা সিরিয়ার শিক্ষা খাতে বছরে $140 কোটি সহায়তা দেওয়ার বিষয়ে একমত হবে বলে আশা করা হচ্ছে। তবে শিশুরা এত জটিলতা বোঝে না। তাদের প্রশ্ন একটাই, যুদ্ধ কবে বন্ধ হবে? স্কুলে কেন বোমা হামলা হবে? আমাদের কি ভবিষ্যৎ নেই? শিক্ষার কোনো প্রয়োজন নেই? আমরা চাইলেই কি ডাক্তার, আইনজীবী হতে পারবো না? এদিকে দামেস্কের কয়েকটি শহরে জরুরি ত্রাণ সরবরাহ করছে সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট। এ বিষয়ে চীনা দাতা সংস্থাগুলো সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আইএস বিরোধী অভিযানে অগ্রগতি তুলে ধরে ইতালির রোমে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এক নারীর তোপের মুখে পড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে মার্কিন জোটের যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে রোমে 23 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা শেষে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন কেরি। সম্মেলনের শেষ পর্যায়ে কেরিকে উদ্দেশ্য করে এক নারী চিৎকার করে বলে ওঠেন, তোমরাই দায়েশকে তৈরি করেছ। এ সময় কেরি থমকে দাঁড়ালেও কোনো মন্তব্য করেননি। পরে ওই নারীকে সরিয়ে নেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দেখছেন আন্তর্জাতিক সময়। সিরিয়ার সীমান্তের কাছে তুর্কির আকাশ সীমায় নজরদারি বিমান উঠতে না দিয়ে তুরস্ক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা দপ্তর জানায়, আন্তর্জাতিক মুক্ত আকাশ চুক্তি অনুযায়ী তুরস্কের আকাশে রুশ গোয়েন্দা বিমানের নজরদারির অধিকার রয়েছে। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে তুর্কি আকাশে রুশ বিমান প্রবেশের কোনো অনুরোধ পাওয়া যায়নি বলে দাবি করেছে আঙ্কারা। আন্তর্জাতিক মুক্ত আকাশ চুক্তি অনুযায়ী বিশ্বের 34টি দেশের মধ্যে বেসামরিক বিমান নজরদারির বিধান রয়েছে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি গোয়েন্দা সংক্রান্ত কাজের স্বার্থে 2002 সালে ন্যাটো সদস্য রাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোর মধ্যে এই কর্মসূচি শুরু হয়। ইরাকে কুর্দিদের আলাদা রাষ্ট্র গঠনের বিষয়ে গণভোট আয়োজনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন ইরাকি কুর্দিদের নেতা মাসুদ বারজানি। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, এই গণভোটের উদ্দেশ্য এখনই আলাদা কুর্দি রাষ্ট্র গঠন নয়, বরং এ বিষয়ে কুর্দিদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটবে। তবে এই গণভোট আয়োজন করা হলে বাগদাদের সঙ্গে কুর্দিদের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে জানায় গণমাধ্যম। আইএস বিরোধী লড়াইয়ে মার্কিন জোট কুর্দিদের সহযোগিতা দিয়ে আসলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে ইসরায়েলের পক্ষ থেকেও বলা হয়, মধ্যপ্রাচ্যে কুর্দিদের আলাদা রাষ্ট্র গঠনের সময় এসেছে। ইরাকের পাশাপাশি তুরস্ক, সিরিয়া ও ইরানেও কুর্দিরা বসবাস করছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপে এসব দেশের কুর্দিদের জন্য অদূর ভবিষ্যতে আলাদা রাষ্ট্র গঠন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের একটি মসজিদ পরিদর্শন করলেন ওবামা। সব ধর্মের মানুষের স্বাধীনতা ও অধিকারের প্রতি শ্রদ্ধার প্রতিফলন দাবি হোয়াইট হাউসের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ চলছে বলে জানিয়েছে ভারত। বুধবার হায়দ্রাবাদের একটি বায়োটেক কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, 2 সপ্তাহের মধ্যে শুরু হবে প্রতিষেধকের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল। এদিকে যুক্তরাষ্ট্রে দৈহিক মিলনের ফলে জিকা আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ জিকাবাহী মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
বুধবার ব্রাজিলের সেনাবাহিনীকে দেখা যায় রিও ডি জেনেরিওর কোপাকাবানা বিচে মশার স্প্রে করতে। এরই মধ্যে জিকা ভাইরাসে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রায় 4,000 মানুষ আক্রান্ত হয়েছে। সামনেই অলিম্পিক, তাই আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছি। আর পর্যটকদের যেন জিকা নিয়ে ভয় না পেতে হয়, তাই চলছে বাড়তি মশা নিধন কার্যক্রম। সেদেশের প্রেসিডেন্ট দিলমা রোসেফ এরই মধ্যে জিকাবাহী মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি ঘোষণা দেন এই ভাইরাসবাহী মশা নিধনে কয়েক হাজার সেনাবাহিনীর পাশাপাশি সরকারি কর্মচারীদেরও মাঠে নামানো হবে। এই যুদ্ধে আমি সবার অংশগ্রহণ কামনা করছি, যেহেতু বিজ্ঞানীরা এখনো এই ভাইরাসের বিরুদ্ধে তেমন কোনো প্রতিষেধক তৈরি করতে পারেননি, তাই সবার উচিত নিজ নিজ স্বাস্থ্য এবং পরিবারের দেখভাল করা। এতদিন এই ভাইরাসবাহী মশা নারীদের গর্ভধারণকালে কামড়ালে মাইক্রোসেফালি রোগে আক্রান্ত বা ছোট মাথার শিশুর জন্ম দেওয়ার কথা জানা গেলেও বুধবার ব্রাজিলে গর্ভধারণের আগেই জিকায় আক্রান্ত এক নারীও ছোট মাথার শিশুর জন্ম দেন। এরপর স্থানীয় স্বাস্থ্যবিজ্ঞানীদের পক্ষ থেকে জানানো হয়, একবার আক্রান্ত হওয়ার পর কতদিন এই ভাইরাসের প্রভাব থাকতে পারে তা এখনো অজানা থাকায় মাইক্রোসেফালি রোগ নিয়ন্ত্রণ এখনো অসম্ভব। আর যুক্তরাষ্ট্রে দৈহিক মিলনে এই ভাইরাসের সংক্রমণের ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যন্ত এমন 2টি কেস আমরা পেয়েছি। এটি সত্যিই উদ্বেগজনক, কারণ এমন হলে পুরো বিশ্বেই এটি মহামারী আকার ধারণ করবে। এদিকে পানামার গবেষক দল বলছেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিকা ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব। তাদের মতে যদি এই ভাইরাসবাহী এডিস মশার জিন পরিবর্তন করে দেয়া হয় তাহলে কমে আসবে জিকার সংক্রমণ। তবে মিরর পত্রিকার বরাত দিয়ে ন্যাচারাল নিউজ বলছে, জেনেটিক্যালি মডিফাইড মশাই জিকা ভাইরাসের জন্য দায়ী। তাদের বক্তব্য, 2012 সালে যুক্তরাষ্ট্র ব্রাজিলে মশা নিধন করতে পরীক্ষামূলকভাবে জেনেটিক্যালি মডিফাইড মশা ছাড়ে, আর এরপর থেকেই ব্রাজিলে মাইক্রোসেফালি রোগের প্রকোপ দেখা দেয়। এদিকে ভারতের একটি প্রতিষ্ঠান দাবি করেছে তারা জিকার প্রতিষেধক তৈরি করতে পেরেছেন। হায়দ্রাবাদের একটি বায়োটেক কোম্পানি জানিয়েছে 2 ধরনের প্রতিষেধক তৈরির কাজ চলছে। 2-1 সপ্তাহ পর আমরা এগুলো পরীক্ষার জন্য পাঠাবো। আশা করছি জুলাইয়ের মধ্যে এগুলো তৈরি হয়ে যাবে। এদিকে অস্ট্রেলিয়ার পর এখন চিলিতে 3 জনের জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ফিলিস্তিনের আল-কুদস শহরে ইসরায়েলি পুলিশের ওপর হামলার ঘটনায় এক ইসরায়েলি পুলিশ ও 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিন পশ্চিম তীরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গড়ে ওঠা 24টি ফিলিস্তিনি বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে তেল আবিব। ওই অঞ্চলে অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনরত ফিলিস্তিনিদের সঙ্গে আবারও ইসরায়েলি পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এদিকে ইসরায়েলের কারাগারে অনশনরত ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আল কিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার জেরুজালেমের প্রাচীনতম আল কুদস শহরের দামেস্ক গেট সংলগ্ন এলাকায় টহলদার ইসরায়েলি পুলিশের ওপর ছুরি, বন্দুক ও বিস্ফোরক নিয়ে হামলা চালায় 3 ফিলিস্তিনি। পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় ওই 3 অভিযুক্ত হামলাকারী। এ ঘটনায় গুরুতর আহত 2 পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয় একজনের। ইসরায়েলি পুলিশের অভিযোগ, জেরুজালেমের ইহুদি বসতির কাছে প্রতিদিন পুলিশের ওপর এ ধরনের অতর্কিত হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরা। দামেস্ক গেটের কাছে ঘটনাস্থল থেকে অস্ত্র বিস্ফোরক আটক করেছি আমরা। এসব নিয়ে পুলিশের উপর হামলা চালিয়েছিল 3 ফিলিস্তিনি। পুলিশ আত্মরক্ষার জন্য তাদের উপর গুলি চালায়। ফিলিস্তিনি সন্ত্রাসীরা এভাবে প্রতিদিন পুলিশের উপর হামলা চালাচ্ছে আর প্রচারণা চালাচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছি আমরা। তবে এ অভিযোগ অস্বীকার করে স্থানীয় ফিলিস্তিনিরা জানায়, পুলিশ আল কুদসে ফিলিস্তিনি আন্দোলনকারীদের আটকের জন্য অভিযান চালাতে গেলে এই সংঘাতের ঘটনা ঘটে। চীনের বার্তা সংস্থা জিনহুয়ার তথ্য অনুযায়ী গত 2 দিনে জেরুজালেমে অভিযান চালিয়ে অন্তত 33 ফিলিস্তিনিকে আটক করেছে তেল আবিব পুলিশ। একই দিন পশ্চিম তীরে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গড়ে ওঠা 24টি ফিলিস্তিনি স্থাপনা গুঁড়িয়ে দেয় তেল আবিব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এএফপির খবরে বলা হয়, হেব্রনের দক্ষিণে অবস্থিত খিরবেত জেনবাহ গ্রামে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়। এদিকে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ আল কিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। কোনো সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে আটকে রাখার বিরুদ্ধে টানা 64 দিন অনশন করার পর গেল মাসে তাকে হাসপাতালে ভর্তি করে ইসরায়েলি পুলিশ। কোনো
মামলা ছাড়া ফিলিস্তিনিদের এভাবে আটকে রাখা অবিলম্বে বন্ধের দাবি জানায় হিউম্যান রাইটস ওয়াচ। মোহাম্মদ আল কিকের ঘটনাটি ইসরায়েলের অবৈধ ধরপাকড়ের বিষয়টি আবারও সামনে এনেছে। হাসপাতালে যদি কোনোভাবে ফিলিস্তিনি এ সাংবাদিকের মৃত্যু হয় তবে তার দায় তেল আবিবকেই নিতে হবে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে এভাবে আটক রাখা বেআইনি। এদিকে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বছর বছর ধরে চলা এই আগ্রাসন ও দমনপীড়নের বিরুদ্ধে পশ্চিম তীরে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ হয়েছে। বুধবার দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত হয় গোটা অঞ্চল। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ইয়েমেনের দক্ষিণ পশ্চিম সমুদ্র সীমায় সৌদি আরবের 4টি সামরিক জাহাজ ধ্বংস করে দিয়েছে হাউথি বিদ্রোহীরা। জাহাজ 4টি ইয়েমেনের তাইস শহরের মোকা বন্দরের দিকে আসছিল বলে খবর দিয়েছে গণমাধ্যম। বুধবার হাউথি পরিচালিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম প্রেস টিভির খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রিয়াদের ওই জাহাজগুলো বিধ্বস্ত করে তারা। একই দিন হাজার প্রদেশে সৌদির একটি বিমান গুলি করে ভূপাতিত করে হাউথিরা। এদিকে হাউথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানার 50 কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে সরকারি বাহিনী। তারা দাবি করে অতি দ্রুতই রাজধানীকে হাউথি মুক্ত করতে সমর্থ হবে তারা। বিমান হামলা থেকে বাঁচতে ইরাক সিরিয়া থেকে পালিয়ে লিবিয়ায় আশ্রয় নিচ্ছে বেশিরভাগ আইএস কমান্ডার। লিবিয়ায় গোয়েন্দা সংস্থার প্রধান জানিয়েছেন, আইএস জঙ্গিরা এখন লিবিয়াকে সবচেয়ে নিরাপদ আশ্রয় ভাবছে। গোয়েন্দা প্রধান ইসমাইল শুরকি জানিয়েছেন, আইএস এর বেশিরভাগ কমান্ডার এখন সিরিয়ার সিরতে শহরে আশ্রয় নিয়েছে। আইএস জঙ্গিদের মধ্যে 70% সদস্য বিদেশি। এদের মধ্যে তিউনিসিয়া, মিশর এবং সুদানের নাগরিক রয়েছেন। তবে যারা মূল কমান্ডার হিসেবে দায়িত্বে রয়েছেন তারা বেশিরভাগ ইরাকি। ইসলামিক স্টেট জঙ্গিরা 2015 জুনে সিরতে শহর দখল করে। পাঠানকোট সন্ত্রাসী হামলার মতো ভারতে আরও হামলা হতে পারে বলে নয়াদিল্লিকে সতর্ক করেছেন পাকিস্তানের জামাত-উদ-দাওয়া নেতা হাফিজ সাইদ। কাশ্মীরের স্বাধীনতাকামী আন্দোলনকারীদেরকে সমর্থন দিয়ে যাবেন বলেও ঘোষণা দেন তিনি। এই অবস্থায় ভারত পাকিস্তানের মধ্যে অনুষ্ঠেয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানায় এনডিটিভি। তবে পাক সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিলে তাদের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আর পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, গণভোট আয়োজনই কাশ্মীর সংকট সমাধানের একমাত্র পথ। বুধবার কঠোর নিরাপত্তা বেষ্টনীতে আজাদ কাশ্মীরের মুজফফরাবাদে র্যালি বের করেন জামাত-উদ-দোয়ার নেতাকর্মীরা। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন জাতিসংঘের নিষিদ্ধ ঘোষিত এই জঙ্গি সংগঠনটির প্রধান হাফিজ মোহাম্মদ সাইদ। কাশ্মীরের স্বাধীনতা অর্জনে পাকিস্তানিরা প্রয়োজনে রক্ত ঝরাতে প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভারতকে আরও হামলার বিষয়ে সতর্ক থাকতে বলেন সাইদ। আমরা এত সহজে আশা ছাড়তে রাজি নই। কাশ্মীরের স্বাধীনতার বিষয়ে আমরা জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা করব। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আমরা আলোচনা চালিয়ে যাব। স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত আমরা রক্ত ঝরাতে প্রস্তুত। এ অবস্থায় কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান সংকট সমাধানে ওই অঞ্চলে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের কাশ্মীর ও গিলগিট বালতিস্তান বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী গণভোট আয়োজনের মধ্য দিয়ে কাশ্মীরের জনগণের অধিকার প্রতিষ্ঠা হতে পারে। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিরসনের দ্বিতীয় আর কোনো উপায় নেই। দুপক্ষের মধ্যে বিশ্বাস অর্জনের জন্য সবকিছুর আগে এই বিষয়টি সমাধান করতে হবে। পাকিস্তান সবসময় কাশ্মীর ইস্যুকে গুরুত্ব দিয়ে আসলেও জঙ্গি দমনে পাক সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেই এ অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে বলে মন্তব্য করেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তান সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে। তারা যদি বিভিন্ন জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করে তবেই আমরা পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করব। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এদিকে পাঠানকোট হামলার পর স্থগিত হওয়া ভারত পাকিস্তান শান্তি আলোচনা আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। যদিও পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে শিগগিরই দ্বিপক্ষীয় ওই আলোচনা অনুষ্ঠিত হবে। গত মাসের শুরুতে পাঠানকোটে হামলার ঘটনায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ জড়িত বলে জানিয়েছে ভারত, কিন্তু তার সুনির্দিষ্ট প্রমাণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানায় পাকিস্তান। এদিকে জম্মু কাশ্মীরের হান্দাওয়ারায় অভিযান চালিয়ে জৈশ-ই-মোহাম্মদের সদস্য সন্দেহে 3 জনকে আটক করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দপ্তর।
এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার লঙ্ঘন উল্লেখ করে পিয়ংইয়ংয়ের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করতে বিশ্ব সংস্থার প্রতি আহ্বান জানায় সিউল। সম্প্রতি চতুর্থ পরমাণু পরীক্ষা চালানোর পর আগামী ৮ থেকে ২৫ ফেব্রুয়ারি কোয়াংমিয়ংসং নামের ওই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের কথা জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থাকে জানায় উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়া কৃত্রিম উপগ্রহের নামে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিকল্পনা করছে উল্লেখ করে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেয় জাপানের প্রতিরক্ষা দপ্তর। তবে পিয়ংইয়ংয়ের দাবি রকেট উৎক্ষেপণের স্বাধীনতা তাদের আছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, মেসিডোনিয়া সীমান্ত বন্ধ করে দেয়ায় আটকা পড়েছে প্রায় ৪,০০০ সিরীয় অভিবাসী। শরণার্থীদের সহায়তায় তুরস্ককে ৩ বিলিয়ন ইউরো হস্তান্তরে ইইউ এর অনুমোদন। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মতো দেশটির একটি মসজিদ পরিদর্শন করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় বুধবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের একটি মসজিদে যান ওবামা। এ সময় সেখানকার মুসলিম কমিউনিটির সঙ্গে মতবিনিময় করেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট জানান, ওবামার এ সফর যুক্তরাষ্ট্রের সব ধর্মের মানুষের স্বাধীনতা ও অধিকারের প্রতি শ্রদ্ধা। এটি রিপাবলিকানদের মুসলিম বিদ্বেষের কড়া জবাব বলেও জানান তিনি। আজ খ্রিস্টান কমিউনিটির নেতাদের সঙ্গে ওবামার মতবিনিময়ের কথা রয়েছে। গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানান প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ওবামার ১০,০০০ সিরীয় শরণার্থী গ্রহণের পরিকল্পনার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকানরা। মিয়ানমারে গণতন্ত্রের যাত্রা শুরু হলেও দেশটির ১৫ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাগ্যে কোনো পরিবর্তন আসবে কিনা সে বিষয়টি এখনো অনিশ্চিত। সংবিধান অনুযায়ী দেশটির পার্লামেন্টে ২৫% আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকায় এনএলডি সরকার কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। এ অবস্থায় গণতন্ত্রপন্থী নেত্রী সূচিকে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করেই সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমানের বসবাস। এই মানুষগুলো নিজেদের রাখাইনের আদিবাসী বলে দাবি করলেও মিয়ানমারের সরকার তাদের নাগরিকত্বের স্বীকৃতির ব্যাপারটি বরাবরই অস্বীকার করে আসছে। দেশটির সরকারের বিরুদ্ধে রোহিঙ্গাদের প্রতি বিভিন্নভাবে নিপীড়নের অভিযোগ করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। ২০০৮ সালের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের ২৫% আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। তাই মুসলিমদের প্রতি খড়গহস্ত সামরিক সরকারের নেতাদের এবারও পার্লামেন্টে বিপুল ক্ষমতা থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এছাড়া গত নির্বাচনে সুচির দল এনএলডি ৮০%-এরও বেশি আসনে জয় পেলেও দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো পার্লামেন্টে কোনো মুসলিম প্রতিনিধি নেই। এর ফলে আরো অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা সহ সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর ভাগ্য। সূচি এই মুহূর্তে গণতন্ত্রকে সুসংহত করার দিকেই বেশি মনোযোগী। এছাড়া জাতিগত বিবাদ মেটানোর পাশাপাশি রাজনৈতিক বন্দীদেরও মুক্তির বিষয়টি নিয়ে তাকে ভাবতে হচ্ছে। সেনাবাহিনীর ক্ষমতা খর্ব না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ব্যাপারে সূচির বেশি কিছু করার নেই। সংবিধান পরিবর্তন করে তিনি যদি প্রেসিডেন্ট হতে পারেন তবে যে কোনো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পারবেন। এনএলডির সরকার গঠনকে মিয়ানমারের গণতন্ত্রের পথ চলায় মাইলফলক হিসেবে উল্লেখ করলেও রোহিঙ্গা বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত মিয়ানমারের গণতন্ত্র আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করবে না বলেও মত বিশ্লেষকদের। এছাড়া সামনের দিনগুলোতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক নেতাদের সঙ্গে সমঝোতা করে পথ চলতে হবে ২০ বছরেরও বেশি সময় গৃহবন্দী থাকা সূচিকে। রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় সূচির সরকার কতটা ভূমিকা রাখতে পারবে তা নিয়ে আমি সন্দিহান। কেননা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট ক্ষমতা এখনো তারা অর্জন করতে পারেনি। সব জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র সফল হয় না। তাই রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকে পাশ কাটিয়ে দেশটিতে গণতন্ত্র শক্তিশালী হবে না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী সবশেষ ২০১২ সালের নভেম্বরে মিয়ানমারে মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে দাঙ্গায় অন্তত ২০০ রোহিঙ্গা মারা যায়। এই সময় ১,৪০,০০০ রোহিঙ্গাকে রাখাইন থেকে তাড়িয়ে দেওয়া হয়। মিয়ানমারে গণতন্ত্র এলেও তা এই মানুষগুলোর ভাগ্য বদলে কি ভূমিকা রাখে তা জানতে সবাইকে সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করতে হবে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। গ্রিস মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ করে দেয় আটকা পড়েছেন মেসিডোনিয়ায় প্রবেশের অপেক্ষায় থাকা প্রায় ৪,০০০ সিরীয় অভিবাসী। প্রচন্ড শীতে মানবেতর জীবনযাপন করছেন তারা। তবে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, নির্বিচারে সব অভিবাসীদের গ্রিসে প্রবেশ করতে দেয়া হবে না। প্রকৃত শরণার্থীদের শনাক্ত করতে অভিবাসী নিবন্ধন কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত শেষ করারও ঘোষণা দিয়েছেন তিনি।
অন্যদিকে শরণার্থীদের সহায়তায় তুরস্ককে ৩ বিলিয়ন ইউরো হস্তান্তরের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শ্রমিক এবং ট্যাক্সি চালকদের আন্দোলনের ফলে গ্রিস ম্যাসিডোনিয়া সীমান্তে অভিবাসীদের প্রবেশ বন্ধ করে দেয়ায় তীব্র শীত উপেক্ষা করে বুধবার সীমান্তের বাইরে অপেক্ষা করে প্রায় ৩,০০০ অভিবাসী। খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করে অসহায় এ মানুষগুলো। সিরিয়ার এ শরণার্থীদের বেশিরভাগই নারী আর শিশু। সীমান্তের পাশেই একটি অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে তারা। এরই মধ্যে ৮০টি গাড়িতে করে আরো অভিবাসীরা পৌঁছেছে সীমান্তে। এই শীতের মধ্যে এখানে থাকাটা খুবই কঠিন, বিশেষ করে নারী আর শিশুদের খুব কষ্ট হচ্ছে। এদিকে শরণার্থীদের এমন অবস্থায় থাকা সত্ত্বেও শনাক্তকরণ ছাড়া কোনো অভিবাসীকে গ্রিসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পানোস কামেনস। গ্রিস সেনজেন চুক্তির অবহেলা করছে ইউরোপীয় ইউনিয়নের এমন অভিযোগের পর দেশটিতে অভিবাসী রেজিস্ট্রেশন কেন্দ্র এবং ২টি শরণার্থী শিবির নির্মাণের কাজ দ্রুত শেষ করার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের এই অভিযোগ অস্বীকার করেন কামেনস। অভিবাসীদের শনাক্ত করতে ১৫ ফেব্রুয়ারির মধ্যেই 5টি শরণার্থী রেজিস্ট্রেশন কেন্দ্র এবং 2টি শিবির নির্মাণের কাজ সম্পন্ন হবে। গ্রিসের জনগণ অভিবাসীদের সহযোগিতা করেছে, সহানুভূতি দেখিয়েছে, এজন্য আমি তাদের অভিনন্দন জানাই। অন্যদিকে সিরীয় শরণার্থীদের সহায়তায় তুরস্ককে ৩ বিলিয়ন ইউরো হস্তান্তরের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন আশা করছে এর ফলে ইউরোপের দেশগুলোতে অভিবাসীদের চাপ কিছুটা কমবে। ফ্রান্সের ক্যালেতে সব ধরনের আন্দোলন নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনিয়োভ। জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কোনো কিছুই কাউকে করতে দেওয়া হবে না, তা অধিবাসী কিংবা ফ্রান্সের নাগরিক যেই হোক না কেন। এদিকে তুরস্ক থেকে ইউরোপগামী 11 অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। বুধবার তাদের উদ্ধার করা হয়। একই দিন সমুদ্রপথে তুরস্ক থেকে গ্রিসগামী ৬৭ জন সিরীয় অভিবাসীকে উদ্ধার করে তুরস্কের কোস্টগার্ড। আফরোজ নিপা, সময় সংবাদ। কলম্বিয়ায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রকে আরও বেশি সাহায্য করতে হবে বলে জানিয়েছে দেশটির গেরিলা সংগঠন ফার্ক। রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া বা ফার্কের নেতা প্যাস্টোরালা বুধবার কিউবায় এক সংবাদ সম্মেলনে জানান, কলম্বিয়ায় গৃহযুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রই দায়ী, তাই এর সমাপ্তির জন্য তাদেরই ভূমিকা রাখতে হবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। নিজ দেশের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের ব্যাপারে হোয়াইট হাউসে ওবামার সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। 1964 সাল থেকে কলম্বিয়া সরকার ও ফার্ক গেরিলাদের মধ্যে চলা গৃহযুদ্ধে অন্তত 2,20,000 মানুষ নিহত হয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন। গোসলের পর টাওয়ালে দেখতাম অনেক চুল, ইউজ করলাম প্যারাশুট এক্সট্রা কেয়ার। এখন চুল পড়া কমেছে, তাই সারা ভাবিকে ইউজ করতে বললাম প্যারাশুট এক্সট্রা কেয়ার। মিস্টার বিধু, বাংলাদেশ তো জিতে গেল। ওয়েল প্লেড, কিন্তু তেলাপোকা উড়লেই তো পাখি হয় না। বাংলাদেশ নিয়ে এত বড় কথা, এই বছর ওরা কতবার জিতছে আর আমরা কতবার জিতছি। ভাইয়া, এখানে না বলে ফেসবুকে বল। আমার ইন্টারনেট ব্যালেন্স শেষ। তো রবি ইউজ কর, রবি থেকে ফেসবুকে চলে যা আর এই বাটনে ক্লিক কর, ফেসবুক ফ্রি। রবির সুপারফাস্ট ইন্টারনেটে এখন লাইক, কমেন্ট, শেয়ার চলবে কোনো ইন্টারনেট ব্যালেন্স ছাড়াই। ঢাকা থেকে তমাল লিখেছেন রবি। 2 GHz 64-bit octa-core processor with 3 GB RAM, powered by 3,500 milliampere battery. Walton Primo ZX2, the smartphone that understands you. মিস্টার বিধু, বাংলাদেশ তো জিতে গেল। ওয়েল প্লেড, কিন্তু তেলাপোকা উড়লেই তো পাখি হয় না। বাংলাদেশ নিয়ে এত বড় কথা, এই বছর ওরা কতবার জিতছে আর আমরা কতবার জিতছি। ভাইয়া, এখানে না বলে ফেসবুকে বল। আমার ইন্টারনেট ব্যালেন্স শেষ। তো রবি ইউজ কর, রবি থেকে ফেসবুকে চলে যা আর এই বাটনে ক্লিক কর, ফেসবুক ফ্রি। রবির সুপারফাস্ট ইন্টারনেটে এখন লাইক, কমেন্ট, শেয়ার চলবে কোনো ইন্টারনেট ব্যালেন্স ছাড়াই। ঢাকা থেকে তমাল লিখেছেন রবি। ওয়াও, কি সুন্দর চুল। সাধারণ আমলা তেলে এই রিঅ্যাকশন? অবশ্যই না। এখন আমি ব্যবহার করি নিহার শান্তি আমলা, যার আছে 3 শক্তি। আমলা বাদামের পুষ্টিগুণ আর ভিটামিন ই, দেয় আরো মজবুত, ঘন ও ঝলমলে। এক কথায় চোখ ধাঁধানো চুল। নিহার শান্তি আমলা। দেখছেন আন্তর্জাতিক সময়।
সাদা বাষ্পের মেঘ সৃষ্টি করে লন্ডনের রেলপথে আবারও ছুটল 3 সিলিন্ডার বিশিষ্ট ঐতিহাসিক ট্রেন ফ্লাইং স্কটসম্যান। ব্রিটিশ শিল্প বিপ্লবের সাক্ষী এই রেলগাড়ির স্থায়ী ঠিকানা এখন দেশটির জাতীয় রেলওয়ে জাদুঘর। তবে গেল এক দশকের মেরামতে হারানো দিনগুলো যেন ফিরে পেয়েছেন স্যার নাইজেল ব্রেসলির নকশা নির্মিত ফ্লাইং স্কটসম্যান। এদিন অনেকেই খুঁজে ফিরেছেন তাদের স্মৃতিময় শৈশবকেও। দেখে মনে হতে পারে 19 শতকের শুরুর দিকের কোনো চলচ্চিত্রের অংশ। বিস্তৃত মাঠ পেরিয়ে ছুটছে স্টিম লোকোমোটিভ ফ্লাইং স্কটসম্যান 3 সিলিন্ডারের বাষ্প ইঞ্জিনের 4 পাউন্ড ওজনের রেলগাড়িটি। কিন্তু না, এটি বর্তমান। এই রেলগাড়িটির স্থায়ী নিবাস এখন ব্রিটিশ রেলওয়ে জাদুঘরে। তবে এদিন তিনি ঘর থেকে বেরিয়েছেন গায়ে একটু বাতাস লাগাবেন বলে। সময়টা 1923 সাল। স্যার আলবার্ট নাইজেল গ্রেসলির নকশায় ফ্লাইং স্কটসম্যানের জন্ম লন্ডন ও উত্তর পশ্চিমাঞ্চলীয় ডনকাস্টারের আঁতুড়ঘরে। সে সময় ঘন্টায় 160 কিলোমিটার গতির ঝড় তুলে ছুটত লন্ডনের কিং ক্রস থেকে ইয়র্কের পথে। তবে আধুনিক সময়ে এসে চলে যেতে হয় অবসরে। এক দশক সময় ধরে মেরামতের পর আবারও লন্ডনের রেলপথে ছুটল ফ্লাইং স্কটসম্যান। 2016 সালে এসে বুলেট ট্রেনের মতো দ্রুতগামী রেলগাড়ির আগ্রাসনের যুগে কয়লাচালিত ফ্লাইং স্কটসের এই রাজকীয় ঢংটা নতুন প্রজন্মের ব্রিটিশ তরুণদের কাছে একেবারেই অচেনা। তবে সেকালের দুরন্ত ফ্লাইং স্কটসের কোলে কাঁধে চেপে যারা ঘুরে বেরিয়েছেন যুক্তরাজ্যের এ শহর থেকে সে শহরে, তারা যেন এদিন খুঁজে পান তাদের শৈশবের খেলার সাথীকে। ছোটবেলায় প্রথম যখন এতে চড়ি তখন আমার চুল মাত্র ঘাড় পর্যন্ত লম্বা ছিল। এর কয়লা, তেল ও বাষ্পের গন্ধ আমার এত প্রিয় যে এগুলো বোতলে ভরে দিলে আমি সুগন্ধি হিসেবে আমার গায়ে মাখবো। একে বড্ড ভালোবাসি আমি। গেল 2006 সালে বয়োবৃদ্ধ এই কয়লা ইঞ্জিনটির প্রয়োজনীয় মেরামতের দায়িত্ব নেয় রিলে অ্যান্ড সন নামের প্রকৌশলী প্রতিষ্ঠান। এ কাজে গাঁট থেকে 42 লাখ পাউন্ড বেরিয়ে গেলেও নেই এতটুকু খেদ। বরং গৌরবময় এই রেলগাড়িকে জনসম্মুখে আনতে পেরে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। এটিকে চালু করতে আমাদের অনেক কিছু করতে হয়েছে। রেল ইঞ্জিনের যে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে তার দিকে ইঙ্গিত করে এটি। মেরামতের সময় এর সামনের একটা অংশ কেটে সেখানে বয়লার বসানো হয়েছে। এদিন স্কটল্যান্ড থেকে রওনা দিয়ে কোনো অঘটন ছাড়াই ইস্ট ল্যাঙ্কাশায়ারে পৌঁছায় ব্রিটিশ রেলগাড়ি পরিবারের একসময়ের দুর্দান্ত প্রতাপশালী সদস্য ফ্লাইং স্কটসম্যান। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভিয়েতনামের চন্দ্রপঞ্জিকা অনুযায়ী নববর্ষ উপলক্ষে সাইগন শহরে প্রতি বছর আয়োজন করা হয় ফুলের উৎসব। তবে ফুল উৎসব হলেও এখানে নানা ধরনের রঙিন ফুলের পাশাপাশি জায়গা করে নেয় বনসাই ও অন্যান্য উপহার সামগ্রীও। এই উৎসবে প্রতি বছর স্থানীয়দের পাশাপাশি যোগ দেয় পর্যটকরাও। যেদিকেই দুচোখ যায় কেবলই রং বেরঙের ফুল। ভিয়েতনামের এশিয়ান গার্ডেন মলে আয়োজিত ফুল উৎসবের দৃশ্য এটি। দেশটিতে প্রতি বছর নববর্ষের এক সপ্তাহ আগে এই উৎসব শুরু হয়। 13 বছর ধরে এই উৎসব আয়োজন করা হচ্ছে। প্রতি বছরই উৎসব উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি জড়ো হয় পর্যটকরাও। নতুন বছর উপলক্ষে আমাদের বাড়ি সুন্দর করে সাজাতে ফুল কিনি আমরা। তবে শুধু ফুলই নয়, এখান থেকে আমরা অনেক খাবার ও প্রিয়জনদের জন্য উপহারও কিনি। এখানে বিভিন্ন প্রজাতির অর্কিড পাওয়া যায়। ফুলগুলো সত্যিই খুব চমৎকার। এবারের উৎসবে দেশটির প্রায় 20টি প্রদেশের ব্যবসায়ীরা অন্তত 300-র বেশি দোকানে তাদের পসরা সাজিয়েছেন। মনোরম এই উৎসবটি চলবে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত। শিরিন আক্তার, সময় সংবাদ। 4 দিন পর চীনে শুরু হতে যাচ্ছে নতুন চন্দ্র বছর। এ উপলক্ষে বিভিন্ন উৎসবের আয়োজন করেছে চীনের অধিবাসীরা। এই উৎসবগুলোর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় তারা। এর মধ্যে লণ্ঠন প্রজ্বলন অন্যতম। বর্ণিল লণ্ঠনের আলোয় যেন নতুন বছরের শুরুটাকে আরো উজ্জ্বল করে তোলে চীনের অধিবাসীরা। চীনের উত্তরাঞ্চলীয় হেইবেই প্রদেশে ঐতিহাসিক শহর কাইফেং আলোয় আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। 23 দিন ব্যাপী এই আলোর লণ্ঠন উৎসবের শুরুটা হয়েছে এই সপ্তাহে। সেই সাথে এই শহরের দর্শনার্থীদের কাছে আলোর বাতির মাধ্যমে এই ঐতিহাসিক শহরের গুরুত্ব তুলে ধরা হয়। প্রত্যেক বছরের শেষে বসন্তের ছুটির দিনগুলোতে এই আলোকসজ্জার টানে লোক সমাগম হয় এই শহরটিতে। প্রত্যেকেই এই আলোকসজ্জা পছন্দ করে, তাই আমরা এবং আরো অনেকেই এর সৌন্দর্যের সাথে পরিচিত হতে এবং সময় কাটাতে এখানে আসি। প্রায় 20,000 আলোর লণ্ঠনের সাহায্যে এই আলোকসজ্জা তৈরি করা হয়। এদিকে চীনের প্রদেশ শাংডং জিনান শহরে নতুন বছরকে সামনে রেখে উৎসব শুরু হয়েছে। শান্তি এবং সমৃদ্ধি প্রত্যাশায় শহরের অধিবাসীরা 7টি বানরের মূর্তি শহরে স্থাপন করেছে। আসছে নতুন বছরকে বানরের বছর হিসেবে মনে করা হচ্ছে।
এদিকে চীনের অধিবাসীরা নতুন বছর উপলক্ষে পশ্চিম লন্ডনে এক লণ্ঠন উৎসবের আয়োজন করেছে। প্রায় 50টি বড় আলোর লণ্ঠন দিয়ে এই উৎসবে শুরু হয়। সাথে থাকছে রঙিন বাতি দিয়ে তৈরি 60 মিটারের বড় ড্রাগন। এটি সত্যি মনোমুগ্ধকর। আমি মনে করি এই উৎসব অনেক আকর্ষণীয়। আমরা প্রতিদিন এগুলো দেখতে এখানে আসছি। এবারের বানরের বছর উপলক্ষে এই আলোক উৎসবটি 6 মার্চ পর্যন্ত চলবে। লন্ডনে চীনের উৎসব আয়োজকরা জানিয়েছেন 14 ফেব্রুয়ারি ট্রাফালগার স্কয়ারে চীনের নতুন বছরকে স্বাগত জানাতে আরেকটি উৎসবের আয়োজন করা হবে। তারা ধারণা করছেন অন্তত 15,000 মানুষ এই উৎসবে অংশ নেবেন। শাশ্বত সত্য, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সিরিয়ার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় একে অপরকে দোষারোপ করছে সরকার ও বিরোধী পক্ষ। আলেপ্পোর 2টি শহর দখলে নিল সরকারি বাহিনী। ফিলিস্তিনের আল কুদসের সংঘর্ষে এক ইসরায়েলি পুলিশ ও 3 ফিলিস্তিনি নিহত। পশ্চিম তীরে ইউ এর অর্থায়নে গড়ে ওঠা 24টি স্থাপনা গুঁড়িয়ে দিল তেল আবিব। ভারতে আরও হামলা হতে পারে, জামাত-উদ-দাওয়ার হুঁশিয়ারি। পাক সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তাদের সঙ্গে কাজ করবে নয়াদিল্লি। এবং জিকা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে অগ্রগতির দাবি ভারতীয় প্রতিষ্ঠানের। যুক্তরাষ্ট্রের দৈহিক সংসর্গে জিকা সংক্রমণের খবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।